দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ঢাকার অন্যান্য মসজিদেও বাদ জুমা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন এবং মুসল্লিরা বিশেষ দোয়ায় অংশ নেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার এই চিকিৎসা চলছে। গোটা জাতি এখন নির্বাচিত সরকারের অপেক্ষায়, এমনটি বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে ফিরতে চাইলে অপরের মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। মূল জায়গায় সবার ঐক্য থাকবে, কিন্তু মতের ভিন্নতাও থাকবে। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমন কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামাত, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকারে গেলে দেশি বিদেশি কোনো লাল চক্ষু পাত্তা দেবে না জামাত। শুক্রবার ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের উদ্যোগে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে এমনটি জানান তিনি। ঢাকায় জুড়ে সুরে চলছে জামায়াত প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। শুক্রবার ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেকুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে আয়োজন করা হয় যুব নাগরিক গণসমাবেশ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন আসনের প্রার্থী, দলটির মূল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফটিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত 54 বছরে জামায়াতে ইসলামীর যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে, এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 54 বছর দেশের মানুষের সাথে ধোঁকাবাজির রাজনীতি করেছে বিভিন্ন দল। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। আমির আরো বলেন, শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামায়াত। তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্দুল আলমের সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই। জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এর জবাব ভোটের মাধ্যমে দেশের জনগণ দেবেন বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে,
মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, গত এক সপ্তাহে 4টি ভূমিকম্প, যার 3টির উৎপত্তি স্থলে নরসিংদীতে। আতঙ্কে জেলাটির মানুষ। তারা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। এখন ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভেঙে ফেলা জরুরি। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসনও। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চোখে মুখে আতঙ্ক, কপালে দুশ্চিন্তার ভাঁজ। এক সপ্তাহে টানা 4 বার ভূমিকম্পের পর উদ্বেগ উৎকণ্ঠায় নরসিংদীবাসী। বৃহস্পতিবার বিকালেও অনুভূত হয় 3.6 মাত্রার ভূমিকম্প। উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল। কম্পন শুরুর পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর আগে গত 21 নভেম্বর সকালে আঘাত হানে 5.7 মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। এতে জেলাটিতে প্রাণ গেছে অন্তত 5 জনের। ফাটল ও ভাঙন দেখা গেছে শতাধিক ভবনে। আরেকটি ভূমিকম্পের উৎপত্তি স্থলও নরসিংদী। স্থানীয়রা বলছেন, বিল্ডিং কোড সহ নিয়ম নীতি না মেনে একের পর এক যত্রতত্র গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। দেরিতে হলেও এখন নিতে হবে কঠোর ব্যবস্থা। 5.7 যে অবস্থা হয়েছে, এটা যদি 6.6 মধ্যে যায়, তাহলে আমার মনে হয় আমাদের নরসিংদী এই যে বড় বড় বহুতল বিল্ডিংগুলি আছে, এগুলি কয়টা থাকবে আমার ধারণা নাই। যত্রতত্র বিল্ডিং তৈরি করা, কোড না মানা এবং 2 নম্বরে মাল ইউজ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণতা বাড়ছে। এরকম যদি ভূমিকম্প হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো? নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়। চারিদিকে এক সাইডে বলে ফাটল দেখা যাচ্ছে, এটা একটা ঝুঁকিপূর্ণ, হেরা সবাই টেনশনে আছে। ব্যবস্থা নিতে উদ্যোগী জেলা প্রশাসনও, তবে এখনো তা আশ্বাসে আটকা। একটা কমিটি দিয়েছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদের নেতৃত্বে, যে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী সকল বিল্ডিং বা স্থাপনাগুলো নির্মিত হয়েছে কিনা, যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব এবং সেগুলো যদি খালি করার প্রয়োজন মনে করে কমিটি, তাহলে আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বার্মা প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগ স্থলে অবস্থিত নরসিংদী, তাই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এলাকাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনেই আইবি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই পরীক্ষা। আইবি ইউনিটে 120টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 11,000-এর বেশি শিক্ষার্থী। এবার 5 ইউনিটে 6,125 আসনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 29 নভেম্বর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন এবং 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 13 ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, টেক্সটাইল ও ওষুধ শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশের বস্ত্র শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তি ব্যবহারে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে সফররত চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং এই কথা জানান। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করলেও এখন তারা গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। চীনা সংস্থাগুলি বাংলাদেশের পাট শিল্পে যৌথ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ করতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমজমাট গণসংযোগে ব্যস্ত লক্ষ্মীপুর 2 আসনের সম্ভাব্য প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। এদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায় বাহাদুর মোহন রায়ের নাম অনুসারে রায়পুর নামকরণ করা হয়। 1877 সালে রায়পুর থানায় রূপান্তরিত হয়। পরবর্তীতে 1983 সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়। উপজেলাটি নারকেল, সুপারি আর সয়াবিনের জন্য বিখ্যাত।
1860 সালে লক্ষ্মীপুর নামে প্রথম থানা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 1984 সালে লক্ষ্মীপুর মহকুমা ও জেলায় উন্নীত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করে। রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত লক্ষ্মীপুর 2 আসন। এই আসনে মোট ভোটার 4,86,831 জন। এর মধ্যে নারী 2,37,150 জন আর পুরুষ 2,49,677 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এই আসনটিতে শক্ত অবস্থানে বিএনপি। এর আগে 1996 ও 2001 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসনে নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এই আসনে দলটির এমপি প্রার্থী। নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। আমাদের বিশাল একটা অংশ হলো এখানে নারী। আমাদের এই বিশাল এই শক্তিকে যদি আমরা দেশের জন্য কাজে লাগাইতে পারি, সেই জন্য দেশ উপকৃত হবে, এলাকার নারীরা উপকৃত হবে, এলাকার জনগণ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। সমান তালে মাঠে হাজির দলটির মনোনীত প্রার্থী। আমার অভিযান হলো দুর্নীতির বিরুদ্ধে, প্রশাসন লেভেলে, ব্যক্তি লেভেলে, সকল পর্যায়ে দুর্নীতি মুক্ত করা জাতিকে, এটাই আমাদের মূল কাজ। ভোটারদের প্রত্যাশা নারী অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত, মাদক সন্ত্রাস রোধ ও চাঁদাবাজি বন্ধ সহ এলাকার উন্নয়ন। বিগত দিনে দেখছি যে ওরা কিছুই করতে পারে না, এবারে ওই জন্য আমরা নতুন প্রার্থী বাছে নিয়েছি। তরুণদেরকে যারা অগ্রাধিকার দিবে, শিক্ষা ব্যবস্থা যারা কাজ করবে, আমরা তাদেরকে ভোট দিব। চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো ভোট দিতাম না, ভোট দিব যারা ভালো কাজ করে তাদেরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহ দুয়েক আগে সবজির দাম খানিকটা কমলেও এখন আবারও লাগামহীন। বেশিরভাগ সবজির দরে সেঞ্চুরি। কিছুটা কমার পর ফের বেড়েছে পেঁয়াজের দাম। এমন অবস্থায় সংসারের খরচ সামলাতে ক্রেতার হিমশিম দশা কাটছে না। নতুন বাংলাদেশেও কেন সরকারি তদারকি জোরদার হলো না, বাজারে গিয়ে সেই প্রশ্ন রেখে ক্ষোভ ঝাড়ছে মানুষ। ছুটির দিনে ব্যাগ ভর্তি কাঁচা বাজার সেরে বাসায় ফিরতে চান অনেকেই। রাজধানীর কারওয়ান বাজারে আনাগোনা বেশ। শীতকালীন রঙিন সবজিতেও বাজার ঠাসা, কিন্তু পুরো ব্যাগ ভরতে ক্রেতাদের পকেটে পড়ছে টান। সপ্তাহ দুয়েক আগেও সবজির দরে খানিকটা স্বস্তি ছিল। চলতি সপ্তাহে ফের উল্টো চিত্র। শিমের কেজি নেমেছিল 60 টাকায়, এখন দ্বিগুণ। টমেটো, কাঁচামরিচ 120, গাজর, বরবটি ও মটরশুঁটি 80 থেকে 100 টাকা। ঠান্ডাকালে লাউয়ের কদর বাড়ে। ফুলকপি, বাঁধাকপিও লোভনীয়, কিন্তু দাম দর এখনো চড়া। পুরান জিনিসগুলো হয়ে গেছে, নতুন জিনিস আইতেছে, কারণ নতুন জিনিস দাম হইতেছে আর নতুন জিনিস কিছু 10 টাকা কেজিতে দাম বেশি আছে। আমদানির কারণ কম, এই কারণে দামটা একটু বেশি। আবার আমদানি হলে দামটা ঠিক হয়ে যাবে। পেঁয়াজের দাম অল্প হলেও কমেছিল, এখন ফের ঊর্ধ্বমুখী। নতুন আলুর স্বাদ নিতে জিভে জল, কিন্তু গরিবের অপেক্ষা যেন ফুরায় না। আমাদের আয়ের থেকে ব্যয় বেশি, খরচের পরিমাণ বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। চাল ডাল হতে সব কাঁচা সবজিটা এখন মানে নাগালের বাইরে। লোকে যে পরিমাণ সবজি খাওয়ার দরকার ছিল সে পরিমাণ সবজি খেতে পারছে না। তারা যে পরিমাণ কিনতো, আমি নিজেই যে পরিমাণ কিনতাম, এখন সে পরিমাণ কিনতে পারছে না। গণ অভ্যুত্থানে দেশ বদলেছে, আশা ছিল বাজারে তদারকি বাড়বে, দাম থাকবে নাগালে। তবে সেই আশায় ঘুরে বালি। যে দাম এক বাড়াইতে এরা বাড়ায়, কিন্তু কমানোর সময় এরা কমায় না। এটা তো আমাদের দেশে বড় সমস্যা, কারণ কোনো মনিটরিং নাই, কোনো জবাবদিহিতা নাই। দোকানদাররা বলছে এলসি বন্ধ, সেই কারণে ইন্ডিয়া থেকে মাল আসে না, সেই পেঁয়াজ বিভিন্ন জিনিস। তো আমরা আসলে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আসলে হতাশ। কারণ হচ্ছে কি, মানুষ যে আয় হিসাবে মানুষ ব্যয় করতে পারতেছে না, কিনতে পারতেছে না। এদিকে ডিমের ডজন 120 টাকা, ব্রয়লার মুরগি 150, সোনালী 250-র আশেপাশে। মাছের বাজার আগের সপ্তাহের মতোই, দরদামে তেমন নড়চড় নেই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহতের ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র জুড়ে। এর জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য নতুন করে যাচাই
এবং পশ্চিমা মূল্যবোধের পরিপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের মতো কঠোর সব সিদ্ধান্তের কথাও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। থ্যাঙ্কসগিভিং উৎসবের আমেজ রূপ নিল বিষাদে। ওয়াশিংটনের রাস্তায় দায়িত্ব পালনের সময় আফগান যুবকের গুলিতে প্রাণ হারালেন ন্যাশনাল গার্ড সদস্য সারা ব্রেকস্ট্রম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরেক সদস্য এন্ড্রু উলফ। হামলাকারী রহমানুল্লাহ লাকানওয়াল 2021 সালে বিশেষ ভিসায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন। এ ঘটনার পরপরই অভিবাসন নীতির বড় পরিবর্তনের ডাক দেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন, যারা আমেরিকার নিরাপত্তা কিংবা পশ্চিমা সভ্যতার জন্য হুমকি, তাদের নাগরিকত্ব বাতিল করে দেশ ছাড়তে বাধ্য করা হবে। বন্ধ হচ্ছে অনাগরিকদের সব ফেডারেল সুবিধাও। জাতীয় নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, ইরান ও কিউবা সহ 19টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ট্রাম্প প্রশাসন বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণেই আজ হুমকির মুখে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হংকংয়ের তাইপো এলাকার আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা 100-র কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় 300 মানুষ। দিনরাত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের 8 শতাধিক কর্মী। এমন অবস্থায় ক্ষোভে ফুঁসছে সেখানকার বাসিন্দারা। তাদের দাবি, সতর্ক থাকলে এমন ঘটনা এড়ানো যেত। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে হংকংয়ের আকাশ। জ্বলেছে ওয়াং ফুক কোর্টের একের পর এক বহুতল ভবন। সংস্কার কাজের জন্য পুরো কমপ্লেক্সটি বাঁশের ভাড়া আর প্লাস্টিকের জালে মোড়ানো থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় 8টি ভবনই। বাসিন্দারা এই ঘটনাকে বলছেন মানব সৃষ্ট দুর্যোগ। অভিযোগ রয়েছে, সংস্কার কাজের অজুহাতে ভবনের ফায়ার অ্যালার্ম বন্ধ রাখা হয়েছিল। শ্রমিকদের ফেলা জ্বলন্ত সিগারেট এবং নিম্নমানের দাহ নির্মাণ সামগ্রী আগুনের তীব্রতা বাড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। এটা প্রতিরোধ করা যেত। অনেকেই তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেননি। সরকারি এ আবাসনে প্রবীণ নাগরিকদের বসবাস বেশি হওয়ায় অনেকেই দ্রুত বের হতে পারেননি। সরু জায়গা আর প্রচন্ড তাপের কারণে উদ্ধার কর্মীদেরও বেগ পেতে হয়েছে। এখনও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় ধ্বংসস্তূপের সামনে ভিড় করছেন অনেকে। অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যাদের খুব বেশি টাকা নেই, এখন বাসস্থান খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আমার 2 বা 3 জন সহকর্মীও সেখানে থাকেন। এই মুহূর্তে তাদের কাছে কেবল তাদের পরা পোশাক আছে, সবকিছুই শেষ। ভবিষ্যতে তাদের কি হবে তা আমি জানি না। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে হংকংয়ের ইতিহাসে অন্যতম এই ভয়াবহ ট্র্যাজেডি হয়তো এড়ানো যেত একটু সতর্ক হলেই, এমনটা মনে করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধ থামাতে ডনবাস ও ক্রিমিয়া থেকে ইউক্রেনকে সেনা সরাতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ঠিক আগেই এমন কঠোর শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কিয়েভ সেনা না সরালে শক্তি প্রয়োগেই তা দখল করবে রাশিয়া। পুতিন নতুন শান্তি প্রস্তাবকে আলোচনার ভিত্তি মানলেও জেলেন্সকি সরকারকে অবৈধ আখ্যা দিয়েছেন। তাই কিয়েভের সাথে কোনো চুক্তি সই করতে নারাজ রুশ প্রেসিডেন্ট। একই সাথে ইউরোপে হামলার আশঙ্কাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে লড়ছে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে গোল-শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাহরাইনের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের যুবারা। তবে গোলাম রব্বানী ছোটনের দলের জমাট রক্ষণ টপকাতে পারেনি বাহরাইন। বাংলাদেশ বেশ কয়েকবার গোলের জন্য আক্রমণ চালালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। টানা 4 ম্যাচ জিতে পঞ্চম জয়ের খোঁজে টিম বাংলাদেশ। অন্যদিকে বাহরাইনের লক্ষ্য এই ম্যাচ জিতে টেবিলে শীর্ষস্থান দখলের। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। বিকাল 3টায় কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।